লাইনটাই চলে যাচ্ছে একদম ভিতরে মন্দিরের দিকে। এখানে সামনে দেখতে পাচ্ছ লকারের যে কাউন্টার রয়েছে, রামলালার এখানে মূর্তি অনেক পেয়ে যাবে। মন্দিরে রামলালার দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে, মোটামুটি 45। এটা কনক ভবনের এন্ট্রি গেট, রামলালা দর্শন মার্গ। মানে এই রাস্তা ধরে সোজা আমি 160 মিটার এগিয়ে একদম ঠিক দশরথ মহলের সামনেটাতে রয়েছি। এই হলো দশরথ মহলের এন্ট্রি। আবার রাম মন্দির থেকে প্রসাদ গ্রহণ করেন। প্রত্যেকটা জায়গায় এন্ট্রি গেট 5, এন্ট্রি গেট 4, 3। 2026-এ যারা অযোধ্যা ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য আজকের এই পর্বটি। আজকের এই পর্বে আপনারা কিভাবে খুবই কম বাজেটের মধ্যে এই অযোধ্যা ট্যুর প্ল্যান করবেন। মাত্র এক রাতের ট্যুর প্ল্যান আপনাদেরকে দেবো। এখানে এক রাত থেকে কিভাবে প্রধান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন, কত খরচা পড়বে, হোটেল কোথায় নেবেন, যাওয়া আসা, এভরিথিং A to Z ইনফরমেশন আজকে এই পর্বে তুলে ধরছি। আশা করব পর্বটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। মাত্র 2000 থেকে 2500 টাকার মধ্যে কিভাবে আপনারা অযোধ্যায় দুদিন এক রাত্রি দেখে আসতে পারবেন, আজ এই ভিডিও পর্বতে সেই সব নিয়ে আলোচনা করব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, থাকছে সমস্ত ডিটেলস। আর তার সাথে সবশেষে আমি কিছু টিপস দেব, যাতে ঘুরতে গিয়ে আপনাদের কোনো সমস্যায় না পড়তে হয়। চলুন তাহলে শুরু করা যাক এই বাজেট ট্যুর প্ল্যান পর্বটি। কলকাতা থেকে যারা ট্রেনে করে অযোধ্যা যাবেন ভাবছেন, তারা দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস এসব ট্রেনের টিকিট আছে, তারা কাটতে পারেন। তবে স্লিপার ক্লাসে যদি জার্নি করেন তবে আমার মতে বেস্ট অপশন হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেসে করে আসতে পারেন আপনারা আমার মতো। এর ডিটেলস ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে অথবা উপরের আই বাটনে দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এরপরে আমরা আসছি কোথায় আপনারা থাকবেন। অযোধ্যায় থাকার জন্য বেস্ট অপশন রেল রিটার্নিং রুম, যেটা টিকিট বুকের সাথে সাথেই করে নিতে পারেন। তা না হলে দেরি হয়ে গেলে এগুলো আবার খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়। তবে আমরা পাইনি। আমরা রাম মন্দির থেকে 200 মিটার দূরে রোকারিয়া হনুমান গেস্ট হাউসে 2 রাত্রি ছিলাম। আমার ভাড়া পড়েছিল 900 টাকা করে। রুমগুলো যথেষ্ট বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থাও ছিল। চাইলে আপনারা সমস্ত কিছু যাচাই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন। সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। নিজেরা দেখে শুনে বুকিং করবেন, অনেক কমে পাবেন এই হোটেলে। তবে এই হোটেলের ডিটেলস একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনে দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবারে আসি কিভাবে আপনারা সমস্ত জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখবেন। অযোধ্যায় বেশিরভাগ জায়গা কাছে কাছে হওয়ায় আপনারা পায়ে হেঁটে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তবে সঙ্গে যদি বয়স্ক কিংবা বাচ্চা থাকে তাহলে একদিনের জন্য একটা টোটো রিজার্ভ করে নিতে পারেন। ভাড়া নেবে ওই 700 থেকে 800 টাকা। চাপার আগে অবশ্যই দরদাম করে তবেই চাপবেন। অযোধ্যা ঘুরতে আপনাদের পুরোপুরি 2 দিন সময় লাগতে পারে, যেখানে আপনারা হনুমানগড়ি, কনক ভবন, দশরথ মহল, রাম জন্মভূমি, রাম কি প্যারি, সীতা কি রসুই, মণি পর্বত, গুপ্তার ঘাট সবই মোটামুটি দেখে নিতে পারবেন। এগুলো সব কাছাকাছি, তবে গুপ্তার ঘাটটা একটু দূরে পড়বে। এর জন্য আপনাদের আলাদা করে একটা টোটো অথবা অটো রিজার্ভ করতে হতে পারে, কারণ ওটা রাম মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। তো কনক ভবন দেখব বলে বেরিয়েছিলাম, তো রাস্তাতে এই সুন্দর একটা রামলালা সদন ট্রাস্ট, সদন দেবস্থান, এই জায়গাটা খুব ভালো লাগলো। মন্দিরটা একদম সেই দক্ষিণী স্টাইলের মন্দির, খুব সুন্দর অপূর্ব মন্দির। আমরা বেরিয়েছি এখন প্রথমে কনক ভবন, তারপরে দশরথ মহল, এই সব দেখব বলে সাইট সিনগুলো আজকে দেখব যতটা পারি হেঁটে হেঁটে। তো রাস্তার মাঝখানে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, এখানে দাঁড়ালাম, খুব ভালো লাগলো। তোমরা এটাকেও দেখে নিতে পারো। রামলালা সেবা সদন, সেবা দেবস্থান আর কি, ওটা দেখা হলো। তারপরে 200 মিটার এগিয়ে গেলাম, ঠিক কনক ভবনের আগে
আরও একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে সীতা রসোই, মানে সীতার রান্নাঘর যেটাকে বলে, এটা কিন্তু অবশ্যই দেখবে। এটাও বেশ একটা পৌরাণিক এবং ধার্মিক গুরুত্ব রাখে অবশ্যই, তো এটা দেখবে। আর এখানে প্রসাদও খাওয়ানো হয় দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো তোমরা যদি প্রসাদ এখান থেকে নিতে চাও তো দুপুর 12টা থেকে 2টোর মধ্যে এখানে খাওয়ানো হয়, এখানে আসতে পারো। এটা কনক ভবনের এন্ট্রি গেট। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে ঠিক এরকম একটা ফোয়ারার মতো রয়েছে, আর এই হলো মেন এন্ট্রান্স, এই হলো কনক ভবন, ঠিক আছে, যেটা সোনালী মহলও বলা হয়ে থাকে। কৈকেয়ী রাম ও সীতার বিবাহের পর এই মহল সীতাকে উপহার স্বরূপ দিয়েছিল। আর এখানটাতে দেখিয়ে দিই, এই জায়গায় জুতোর চটি রাখারও ব্যবস্থা রয়েছে। প্রচুর মানুষ আজকে 31শে ডিসেম্বর উপলক্ষে প্রচুর মানুষ এসছে। ঠিক এই জায়গাটাতে চটি জুতো রেখে এখানটাতে হাত ধোয়ার কলও রয়েছে, রেখে এই সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে মহলের ভিতরে প্রবেশ করা যাবে। এদিকে আরও একটা রয়েছে যেটা হচ্ছে ভগবান শ্রীরামের বাল্যরূপ দর্শনের এখানে একটা মন্দির রয়েছে এই দিকটা। আর চারিদিকটা দেখায়, এই দোকানপাটও রয়েছে বেশ, পুজো সামগ্রী কেনার বা বিভিন্ন ছোট ছোট গিফট আইটেম কেনারও। ভিতরে কনক ভবনের রয়েছি আর দেখায় তোমাদেরকে খুব বিশাল বড় এরিয়া। আর তার সাথে সাথে মানে এখানে আসলে একটা মন ভরে যাবে, মন শান্তি হওয়ার জায়গা একদম পুরো। অনেক মানুষ এখানে রয়েছে, বসে রয়েছে, অনেকটা সময় তোমরা এখানে বসে কাটাতে পারবে। দারুণ একটা জায়গা, ভিতরটা জাস্ট অসাধারণ একদম, অনেকটা বড় এই হলো মূল মন্দির চত্বর। এই দিক দিয়ে ভিতরে গিয়ে রাম সীতার মূর্তি তোমরা দর্শন করে আসবে। আর পুরো এরিয়াটা দেখায় কত সুন্দর সাজানো গোছানো, একদম ঝাঁ চকচকে। এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। বাঁদরের উৎপাত কিন্তু খুব, এখানে খুব ডেঞ্জার এগুলো কিন্তু। আর এইটা দিয়ে এক্সিট গেট, এই গেটটা দিয়ে আমরা বাইরে বেরোবো। আর পুরো পরিসরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরোটা কিন্তু খুব সুন্দর। মেঝে আমি দেখাই একদম এত সুন্দর। আর অনেকটা যেহেতু জায়গা, তাই অনেক দর্শক বা অনেক ভক্তবৃন্দ আসলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো কনক ভবন থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এখান থেকে 170 মিটার সামনের দিকে এগিয়ে গেলে, এই যে মার্কেটের ভিতর দিয়ে সোজা 170 মিটার এগিয়ে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে দশরথ মহল। তো চলো সেদিকেই যাব। এই রাস্তা ধরে সোজা আমি 160 মিটার এগিয়ে একদম ঠিক দশরথ মহলের সামনেটাতে রয়েছি। এখানে বিলবোর্ডটা দেখায় তোমাদেরকে, লতা মঙ্গেশকর চক ঠিক এই দিকটাতে চলে যাচ্ছে। সোজা ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হনুমানগড়ি। আর এই হচ্ছে দশরথ মহল, ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে আমাবা রাম মন্দির, তার সাথে রাম মন্দিরের মানে রাম জন্মভূমির রাস্তাটা ঠিক এই দিকে চলে যাচ্ছে, ওই যে ওখানটাতে দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি একদম দশরথ মহলের ঠিক সামনেটাতে। এই যে দেখায় দশরথ মহল, একদম মোটামুটি ওই 6 মিনিট সময় লাগলো। তো চলো ভিতরে। এই হলো দশরথ মহলের এন্ট্রান্স গেট, এটা দিয়ে ভিতরে যাব। ভিতরে গিয়ে মূল মন্দিরে রাজা দশরথের যে সেটা দর্শন করব, মন্দির দর্শন করব। কনক ভবন, তার পাশেই দশরথ মহল, ঠিক তার পাশেই হচ্ছে হনুমানগড়ি। এই সমস্ত মন্দিরগুলো তোমরা পায়ে হেঁটেই দেখে নিতে পারবে, একদম ফাঁকা ফাঁকাই থাকে, খুব বেশি ভিড় নেই। আজকে 31শে ডিসেম্বর, দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা রয়েছে। তো চলো ভিতরে দশরথ মহলটায় প্রবেশ করি, মন্দিরের ঠাকুরদের তোমাদের দর্শন করায়। ভিতরের মহলটা দেখায় তোমাদেরকে, খুব সুন্দর কিন্তু কারুকাজ করা রয়েছে। আর ওখানটায় মূল মন্দির রয়েছে, দর্শন করে চলে আসবে। আর কারুকাজগুলো হচ্ছে খুব সুন্দর, একদম দারুণ দুর্দান্ত লাগছে কিন্তু। দশরথ মহল দেখা হয়ে গেল। দশরথ মহল দেখা হয়ে যাওয়ার পরে এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে হনুমানগড়ির মন্দিরে যাব। হনুমানগড়ির আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, তাই খুবই ভিড় হবে আশা করা যাচ্ছে। তো এই হনুমানগড়ি মন্দিরটা দর্শন করব, দর্শন করে তারপরে যাব আমাবা রাম মন্দিরে। ওখানে কিন্তু খুব সুন্দর 3 বেলায় কিন্তু প্রসাদ খাওয়ানো হয়, সেটা তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই। এই হলো দশরথ মহল, ঠিক এই সোজা রাস্তাটা হনুমানগড়ির দিকে চলে যাচ্ছে। আর তার পাশ দিয়ে এই যে রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে রাম জন্মভূমির দিকে, প্লাস আমাবা রাম মন্দিরের দিকে। এই রাস্তাটা ধরে সোজা। অযোধ্যা ভ্রমণ আপনার তখনই সম্পন্ন হবে যখন হনুমানগড়িতে গিয়ে হনুমানজির আশীর্বাদ আপনি নিয়ে আসবেন। সেদিন ছিল মঙ্গলবার, তাই ভিড় ছিল চোখে পড়ার মতো। অবশ্যই আপনারা খুব ভালোভাবে মন্দিরটি দর্শন করতে পারবেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম রাম মন্দিরের পাশে
আমাবা রাম মন্দিরে। সেখানে 3 বেলা আমরা ফ্রিতে প্রসাদ গ্রহণ করেছিলাম, যা স্বাদে অতুলনীয়। আমাবার রাম মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে নিলাম, খুব সুন্দর, একদম সিস্টেমেটিক্যালি দারুণ খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট করব, আর বিকালে বেরোবো সরজু নদী এবং নয়াঘাটের উদ্দেশ্যে। বিকালে এই কারণে বেরোবো কারণ কি সকালের দিকে একটা আলাদা ভিউ পাওয়া যায়, বিকালের দিকে সরজু নদীর আরও একটা ভিউ, আলাদা রকমের ভিউ পাওয়া যায়। তো সেই বিকালের ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার হাজির হব সরজু নদীর তীর থেকে বিকালের দিকে। দুপুরে প্রসাদ গ্রহণের পর আমরা চলে গিয়েছিলাম রুমে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকালে বেরিয়ে গিয়েছিলাম সরজু নদীর উদ্দেশ্যে এবং লতা মঙ্গেশকর চক দেখে আমাদের ভ্রমণ সম্পন্ন করার জন্য। মঙ্গেশকরের চকে কিছুটা সময় কাটালাম, এবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নয়াঘাটের দিকে। তো নতুন বছর আসছে, 25শে ডিসেম্বর থেকে অলরেডি ভিড় শুরু হয়েছে, তাও মোটামুটি দেখতে পাচ্ছি অযোধ্যাতে অনেকটাই ভিড় কম আছে এখন। তো সামনে এখানটায় নয়াঘাট রয়েছে, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, সেই দিকেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে লতা মঙ্গেশকর চক, ঠিক তার পাশে এই দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম সরজু নদীর তীরে গিয়ে তোমরা উঠতে পারবে, যেখানে সন্ধ্যা আরতি 6টা থেকে শুরু হয়ে যায় বিকালবেলায়। চারিদিকে দেখায়, এদিকে রয়েছে একটা পুলিশ চৌকির মতো রয়েছে, নয়াঘাট পুলিশ চৌকি। আর এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়ে চলে গেলে নয়াঘাট পেয়ে যাবে তোমরা। এখানে রাস্তাটা দেখায়, বিকালের দিকে আসতে বলবো, তাহলে সবথেকে বেশ ভালো লাগবে। জায়গাটা পুরো খুব সুন্দর, চারিদিকের ইয়েটা এত ভালো লাগছে। এই রাস্তাটা যখন লাইট টাইট জ্বলে গিয়ে যায় না সন্ধ্যেবেলায়, দুর্দান্ত লাগে। আর এই রাস্তা ধরে আর একটু এগিয়ে গেলেই ওখানটায় পেয়ে যাবে একদম নয়াঘাটের আমি দেখাবো সেটা। তো এই রাস্তা ধরে চলো আস্তে আস্তে এগিয়ে যাই, বেশ জমজমাটি পরিবেশ এরিয়া। সরজু নদীর তীরে গিয়ে একটু বসবো, বসার পরে তারপরে নয়াঘাট যাব এই রাস্তা ধরে। এদিকে তোমরা প্রসাদ সবই পেয়ে যাবে, যদি চাও অযোধ্যা থেকে প্রসাদ নিয়ে যেতে সেগুলোও পাবে। রামলালার অনেক মূর্তি টুর্তি রয়েছে, চাবি রিং থেকে শুরু করে অনেক কিছু এখান থেকেও তোমরা নিতে পারবে। এইরকম ফটো ফ্রেমগুলো রয়েছে, ধূপ রয়েছে, বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিসও পাবে এখানে। দেখতে পাচ্ছি ব্যাগও রয়েছে, বেশ অনেক রকমের ব্যাগ রয়েছে, 100 টাকা থেকে শুরু হচ্ছে। রামলালার এখানে মূর্তি অনেক পেয়ে যাবে, মূর্তিও রয়েছে। ঠিক একদম নয়াঘাটের প্রবেশের আগে পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো খুব সুন্দর এরিয়া, একদম ভালো লাগছে। ওড়না টোড়না সবই রয়েছে এখানটায়, মেয়েদের জিনিস সাজার গোজার সব কিছুই পেয়ে যাবে। ওখানটায় ঘাট রয়েছে, চলো আস্তে আস্তে এগিয়ে যাই। পৌঁছে গেছি নয়াঘাটে, অযোধ্যা নয়াঘাটে পৌঁছে গেছি, সন্ধ্যাবেলায় পৌঁছেছি। দুর্দান্ত আলাদা একটা ভাইব, মানে এ বলে বোঝাতে পারবো না। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম জল বয়ে যাচ্ছে, এদিকে সরজু নদীর জল কৃত্রিমভাবে কৃত্রিম ঘাট প্রতিস্থাপন করা হয়েছে। এদিকে দেখায় একবারে হরিদ্বারের মতো, একদম হরিদ্বারের হর কি পৌরীর মতো অবস্থা। এখানে এটাকে রাম কি পৌরী বলা হয়। আর এখানে অনেক লোক স্নান করে কিন্তু রাম মন্দিরে পুজো টুজোও দিতে চায়। তো অবশ্যই কিন্তু এইটাকে মিস করলে হবে না, তাহলে কিন্তু দুর্দান্ত দারুণ কাজ হচ্ছে, ওদিকেও আরও কাজ হচ্ছে। তো কাজ হয়ে গেলে যদি পুরো কমপ্লিট হয়ে যায় তো দুর্দান্ত একটা লুক লাগবে। আর এই দিকটা একবার দেখাবো, নয়াঘাটে একদম পুরো একটা পিকনিক স্পটের মতো, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসার দুর্দান্ত জায়গা। এদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, জায়গায় জায়গায় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে, এন্টারটেনমেন্টের কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছি সেলফি পয়েন্টও রয়েছে। বেশ যখন আরও হয়ে যাবে, ডেভেলপ হবে, দুর্দান্ত কিন্তু লাগবে। চারিদিকে বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে, পুরো দেখায়। এদিকে ঘাট রয়েছে, ঘাটটা এত সুন্দর লাগছে চারিদিকে সন্ধ্যাবেলায়। আমি অবশ্যই প্রেফার করবো সন্ধ্যাবেলায় আসুন। নয়াঘাটে দুর্দান্ত একটা সন্ধ্যাকালীন সময় কাটিয়ে আমরা একটা টোটো ধরে ফিরে গেলাম আমাদের হোটেলে। তারপরে কিছুটা সময় রেস্ট করে একটু ঘোরাঘুরি, একটু কেনাকাটি আর খাওয়া দাওয়া করে কমপ্লিট হলো আজকের আমাদের অযোধ্যা ভ্রমণ পর্ব। কাল আবার সকাল সকাল উঠে স্নান টান করে বেরোবো রামলালার দর্শনে। সকলকে শুভরাত্রি। সুপ্রভাত। অযোধ্যা থেকে সরাসরি আজকে অযোধ্যার রাম মন্দির দর্শনে বেরোবো।
ঘড়িতে এখন সকাল 8:45। ওয়েদার ফোরকাস্ট দেখে নাও, একদম চারিদিকে কুয়াশায় ঢাকা। আর আমরা একটু দেরি করেই বেরোলাম, যাব এখন। রাস্তাতেই রয়েছি। আমাদের হোটেল থেকে মোটামুটি 600 মিটার দূরত্ব, গুগল ম্যাপ অন করে নিয়েছি। সোজা হাঁটা পথ। মোটামুটি কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে। মন্দির চত্বরে যাব, পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। তার সাথে আজকে যা যা প্ল্যান হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে ভবিষ্যতে যখন তোমরা অযোধ্যা ভ্রমণে আসবে অনেকখানি এই ভিডিওর মাধ্যমে তোমাদের হেল্প হতে পারে, সেই চেষ্টাই করব আজকের এই পর্বে। তো রাম মন্দির যাওয়ার পথে এত সুন্দর চারিদিকে, মানে রাম কথা বা রাম গান বাজছে, সঙ্গীত বাজছে, এত সুন্দর সকালের পরিবেশটা, মানে মন ভালো হয়ে যাবে একদম। এত সুন্দর চারিদিকে গলি গলি হাঁটছি, আর সব দিকেই কিন্তু রামের এই গানগুলো বাজছে, সঙ্গীত এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মন ভালো হয়ে যাবে একদম। এই যে লাইন দেখা যাচ্ছে, এই লাইনটাই চলে যাচ্ছে একদম ভিতরে মন্দিরের দিকে। ঠিক ওই জায়গাটাতে রয়েছে লকার। লকারে সমস্ত কিছু জমা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আর এই যে লাইন ভিড় দেখতে পাচ্ছ, এটা সোজা মন্দিরের রাস্তার দিকে চলে যাচ্ছে। আমরা ঢুকলাম আমাবাদ যে রাম মন্দির রয়েছে, ঠিক আছে, ঠিক তার পাশ দিয়ে গেটটা দিয়ে ঢুকলাম, প্রবেশ করলাম। দুর্দান্ত দারুণ একটা এখানে সামনে দেখতে পাচ্ছ লকারের যে কাউন্টার রয়েছে, অনেকগুলো কাউন্টার রয়েছে। এখানে তোমরা জুতো, চপ্পল, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা দিয়ে তোমরা ঠিক এই রাস্তা ধরে একদম ভিতরে প্রবেশ করতে পারবে, একদম মন্দিরের ভিতরে। মন্দির চত্বরটা দেখায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু এতটুকু নোংরা আর নেই, চোখে পড়বে না। খুব সুন্দর, একদম দারুণ একটা আধ্যাত্মিক অনুভব, আধ্যাত্মিক ফিল হচ্ছে, খুব সুন্দর, ভালো লাগছে। এই হলো মন্দির প্রিমিসেসটা, দারুণ লাগছে একদম। তো অযোধ্যার যে রাম মন্দির, সেই রাম মন্দিরে রামলালার দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। মোটামুটি 45 মিনিট সময় লাগলো। সব থেকে মনে রাখার বিষয় হচ্ছে যে আমাবাদ যে রাম মন্দির রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, যদি সেই রাস্তা দিয়ে যাওয়া যায়, মানে লোকাল লোকের কাছে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে ওই রাস্তা দিয়ে গেলে ভালোভাবে দর্শন পাওয়া যাবে। তো ওটাই বলবো যে মনে রাখতে হবে, আমাবাদ যে রাম মন্দির রয়েছে তার পাশে ভিআইপি এন্ট্রি রয়েছে, ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা ধরে যদি এগোনো যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোভাবে দেখা যাবে, খুব একটা বেশি ভিড় কিন্তু থাকবে না। তো তোমরা এই জিনিসটা খেয়াল রেখে করতে পারবে। এবারে আসি অযোধ্যা থেকে কলকাতা আপনারা ফিরবেন কিভাবে। অযোধ্যা থেকে কলকাতা ফেরার বেস্ট ট্রেন হলো 13010 দুন এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন সকাল 11:26 অযোধ্যা ধাম জংশনে এসে পৌঁছায় এবং 11:28 ছেড়ে রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় এসে পৌঁছায় পরের দিন সকাল 7টায়। সকাল সকাল কলকাতায় পৌঁছালে সারা দিনটা পাচ্ছেন রেস্ট নেওয়ার জন্য। চেষ্টা করবেন অযোধ্যা ধাম জংশন থেকে ট্রেন ধরার, কারণ অযোধ্যা কান্ড থেকে হোটেলগুলোর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তাতে আপনাদের যাতায়াতে খরচ যেমন বাড়বে, তেমনি সময়ও লাগবে অনেকখানি। ট্যুর প্ল্যান তো বললাম, এবারে আসি খরচের হিসাবটা। আমি দুজনের খরচের হিসাবটা দিলাম। এখান থেকে অযোধ্যা ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া প্রতি ব্যক্তি 470 টাকা। হোটেল ভাড়া ধরে নিন প্রতি ব্যক্তি 450 টাকা। পায়ে হেঁটে যদি দেখেন তাহলে ট্রান্সপোর্ট খরচ লাগছে না, তাও আমি ধরলাম 100 টাকা। অযোধ্যায় একদিনের খাওয়ার খরচ 250 টাকা। অযোধ্যা থেকে কলকাতা ফেরার ভাড়া প্রতি ব্যক্তি 470 টাকা। এইভাবে সব মিলিয়ে আমাদের খরচ যেটা দাঁড়াবে 3000 টাকার মতো, 2 দিনে 1 রাত্রির জন্য। এইভাবে আমি পুরো ট্যুরটা 3000 টাকা প্রতি ব্যক্তি হিসাবে কমপ্লিট করতে পেরেছি। আশা করছি আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে কথা রাখতে পেরেছি। এবারে আপনাদের জন্য রইল আমার আজকের সেরা 5টি টিপস, আপনাদের ঘোরাটা যাতে আরও স্মুথ এবং হ্যাসেল ফ্রি হয়। প্রথমত, ট্রেনে যাতায়াতের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে রাতে চুরি ছিনতাইয়ের ঘটনা প্রায়ই হয়ে থাকে। দ্বিতীয়ত, কলকাতা থেকে অযোধ্যা ট্রেন টিকিট বুকিংয়ের সময় অযোধ্যা ধাম জংশন সিলেক্ট করবেন। অযোধ্যা কান্ড সিলেক্ট করলে হোটেলে যাতায়াত ভাড়ার খরচ অনেক পড়ে যাবে। অযোধ্যায় বান্দরের উৎপাত রয়েছে, তাই টুপি, চশমা, ব্যাগ এগুলো খুব সাবধানে রাখবেন।
অযোধ্যা ঘোরার বেস্ট মাধ্যম হলো পায়ে হেঁটে সমস্ত মন্দির দেখা। যদি সম্ভব না হয় তবে গাড়ি বুকিং করবেন না, তার জায়গায় অল্প খরচে টোটো বুকিং করে নিতে পারেন। খরচ যেমন কম হবে, ভালোভাবে সব মন্দির দেখে নিতে পারবেন। পঞ্চম এবং আজকের শেষ টিপ, অযোধ্যা ঘোরার সময় অযথা স্থানীয় মানুষদের সাথে বা দোকানদারদের সাথে অযথায় ঝামেলায় জড়াবেন না। ওখানকার সাংস্কৃতিক আঘাত করার চেষ্টা করলে, কোনো অসুবিধা হলে সব জায়গায় পুলিশ প্রশাসন রয়েছে, তারা যথেষ্ট হেল্পফুল, তাদেরকে বিষয়টি জানান। আশা করছি আপনাদের সকল তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি পেয়ে একটুও আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে, ভিডিওটি লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ভ্রমণ পর্ব নিয়ে খুব শীঘ্র।